Today we are going to start lesson number 9. The name of the story is J.C. Bose, A Beautiful Mind. J.C. Bose means জগদীশ চন্দ্র বোস। তারপরে বলছে আ বিউটিফুল মাইন্ড, মানে যার ছিল একটা সুন্দর মন বলতে পারো, ব্রেন বলতে পারো, ঠিক আছে, মানে তার বুদ্ধি খুব প্রখর ছিল। জেসি বোসকে তোরা কজন চিনিস বল? আচ্ছা, জেসি বোস প্রথম গাছের যে প্রাণ আছে সেটা তিনি আবিষ্কার করেছিলেন। এখানে জেসি বোসের সম্পর্কে তোরা যেটা পড়বি, জেসি বোস আরও একটা দারুণ জিনিস আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তড়িৎ চুম্বকীয় তরঙ্গর মাধ্যমে কি হয়, তোরা যত আজকের দিনে ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করতেছো, টিভি থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছু, সবের পেছনে ওই তরঙ্গ কাজ করতেছে। আমরা যখন ফোনে কারোর সঙ্গে কথা বলতেছি ওই তরঙ্গ কাজ করতেছে। তো ওই তরঙ্গটা প্রথম আবিষ্কার করেছিল কে? জগদীশ চন্দ্র বসু, কিন্তু সেটার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিয়েছিল, ঠিক আছে। তো সেই স্টোরিটা তোরা পড়বে যে জগদীশ চন্দ্র বসু কীভাবে কলকাতাতে প্রথম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা আজকের দিনে হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুই ভাব, আজকের দিনে যদি ফোন কম্পিউটার এসব না চলে, আজকে আমাদের সমাজ কোথায় থাকবে? তাই তো, চলবে নি বলতে পারো। সমস্ত কিছু টাকা দেওয়া থেকে শুরু করে সব কিছুতেই তো মোবাইল ফোনে। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, কিন্তু সেটার ক্রেডিট তিনি পাননি, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে তার সম্পর্কে কিছু পড়তে হবে। দেখ, এই গল্পটা কি? আ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান। বায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী। বায়োগ্রাফি মানে জীবনী। তাহলে আ বায়োগ্রাফি মানে একটা জীবনী হলো দ্য লাইফ স্টোরি মানে একটি জীবনের গল্প অফ সামওয়ান। অফ মানে এর, সামওয়ান মানে একজন। তাহলে একজনের জীবনের গল্পকে কী বলা হয়? বায়োগ্রাফি। মানে ধর, তোর জীবনের সম্পর্কে তুই ছোটোবেলা থেকে যা যা করছিস, কীভাবে বড় জায়গাতে গেলি, সেইটা যদি হচ্ছে যে লেখা হয়, সেটাকে কী বলা হবে? বায়োগ্রাফি। আর তুই তোর নিজের গল্প যদি নিজের হাতে লিখিস, সেটা হবে অটোবায়োগ্রাফি। পার্থক্য বুঝতে পারছিস? আমি ধর তোর জীবনীকে লিখলাম, সেটা কি? বায়োগ্রাফি। আর তুই তোর নিজের জীবনের গল্প নিজের হাতে লিখতেছ, সেটা কি? অটোবায়োগ্রাফি। তাহলে এটা কি বলছে? বায়োগ্রাফি হলো কি? একজনের জীবনের গল্প। ইউজুয়ালি মানে কি? সাধারণত এমিনেন্ট মানে কি? বিখ্যাত। তাহলে আমরা কাদের বায়োগ্রাফি জীবনে পড়বো বল? যারা হচ্ছে যে জীবনে অনেক বড় কিছু করছে, না যারা সব মানে আমাদের মতোই নর্মাল? তাহলে বিখ্যাত যারা ব্যক্তি, তারা হচ্ছে যে কী করে ছোট থেকে বড় হলো। আম্বানির ছেলে কিভাবে বড় লোক হচ্ছে ওটা কেউ পড়বে না, কারণ তার বাবা বড় লোক, সেও সেই সূত্রে বড় লোক, তাই তো। কিন্তু আম্বানির যে বাবা ছিল, মানে মুকেশ আম্বানির যে বাবা ছিল, সে পুরো গরিব থেকে কিভাবে বড় লোক হয়েছে, সেইটা পড়ার বিষয়। বুঝতে পারতিস? তাহলে জীবনী আমরা কাদের পড়ি? যারা ছোট থেকে অনেক বড় জায়গাতে গেছে, তাদের জীবনী আমরা পড়ি। কেন পড়ি? যাতে করে তাদের জীবন থেকে আমরা কিছু শিখতে পারি, সেটাকে আমাদের নিজেদের জীবনেও অ্যাপ্লাই করতে পারি। তাহলে সাধারণত বিখ্যাত ব্যক্তিদের আমরা জীবনী পড়ে থাকি। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড, মানে এই যে ব্যক্তিটা যার জীবনী আমরা পড়ি, সেটা হতে পারে, মেবি মানে কি? হতে পারে, অ্যালাইভ মানে জীবিত, অর ডেড অথবা মৃত। তাহলে যার আমরা জীবনী পড়বো সে মৃতও হতে পারে, বেঁচেও থাকতে পারে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন মানে বায়োগ্রাফিগুলোকে সর্বদাই লেখা হয়। এই যে সেন্টেন্সটা, যেটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন মানে বায়োগ্রাফিগুলো সর্বদাই লেখা হয় বাই সামবডি মানে কোনো একজনের দ্বারা, আদার দ্যান দ্য পারসন মানে সেই ব্যক্তিটি ছাড়া। তাহলে কি বললাম? ধর, জগদীশ চন্দ্র বসুর জীবনীকে যদি অন্য কোনো ব্যক্তি লিখে, সেটাকে আমরা কি বলবো? বায়োগ্রাফি। আর সে নিজে লিখে দিলে ওটা অটোবায়োগ্রাফি। তাহলে এখানে কি বলছে? যে সে ছাড়া যদি অন্য কেউ লেখে, তখনই সেটা বায়োগ্রাফি বলা হয়। পারসন হিমসেলফ মানে সে নিজে ছাড়া। উই রিড বায়োগ্রাফিস অফ এমিনেন্ট পারসনস। উই রিড মানে আমরা পড়ি, বায়োগ্রাফিস মানে জীবনী, অফ এমিনেন্ট পারসনস মানে বিখ্যাত ব্যক্তিদের, সো দ্যাট মানে কি? যাতে করে উই মে লার্ন আমরা শিখতে পারি। দেখ, মে মোডাল ভাব দেখতে পাচ্ছ? মে মানে কি? পারা। তাহলে উই মে লার্ন মানে আমরা শিখতে পারি, অ্যাবাউট দেম মানে তাদের ব্যাপারে, অ্যাবাউট মানে ব্যাপারে বা সম্পর্কে। তাহলে তাদের সম্পর্কে আমরা যাতে কিছু শিখতে পারি, সেই জন্য আমরা বিখ্যাত ব্যক্তির জীবনী পড়ি। অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম এবং তাদের মতো হওয়ার চেষ্টা করি। মানে আমরা বায়োগ্রাফি যদি পড়ি, তখন আমরা কি করব? তাদের মতো হওয়ার চেষ্টা করব। ওকে, যারা জীবনে অনেক বড় কিছু করেছে, পুরো ছোট থেকে আস্তে আস্তে উঠেছে, তাদের জীবনী থেকে আমাদের কিছু শেখার আছে। তাহলে তাদের জীবনী থেকে কিছু শিখতে পারলে আমাদের নিজেদেরই উপকার হবে, আমরাও জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে এখানে 3টে কোশ্চেন বলছে। দেখ, এই সেন্টেন্সটা পড় ভালো করে। ক্যান ইউ নেম মানে তুমি কি নাম বলতে পারো? নেম মানে নাম বলা। তাহলে ক্যান ইউ নেম তুমি কি নাম বলতে পারো? এনি এমিনেন্ট পারসন মানে কোনো বিখ্যাত ব্যক্তির, অফ ইউর ডিস্ট্রিক্ট মানে তোমার জেলার। দেখ, তোদের দিকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমাদের
একজন মানে জেলার বিখ্যাত ব্যক্তির নাম কি, তোরা ক্ষুদিরাম বসুর নাম বলতে পারো, ঠিক আছে, বলতে পারি, ঠিক আছে। তারপরে কোশ্চেন বলছে হু ইজ দ্য পার্সন ইন দ্য পিকচার, এই যে তোদের বইয়ে নিচে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কার ছবি ওটা জিজ্ঞাসা করছে, জগদীশ চন্দ্র বোস। থার্ড কোশ্চেন কি ডু ইউ নো, দেখ এটা কোন টেন্সের ইন্টারোগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইটেড, যে ডু ইউ নো মানে তুমি কি জানো, এনিথিং অ্যাবাউট হিম, কোনো কিছু তার ব্যাপারে, জগদীশ চন্দ্র বসুর ব্যাপারে তোমরা কি কোনো কিছু জানো, সেটা জিজ্ঞাসা করছে। দেখ এখানে শেষ কোশ্চেন জিজ্ঞাসা করছে যে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে তোমরা কী জানো। তোরা ক্লাস 10-এ যখন জীবনবিজ্ঞান পড়বি সেখানে ছোট্ট করে একটা জায়গায় দেওয়া আছে যে জগদীশ চন্দ্র বসু কীভাবে গাছের প্রাণ আছে ওটা আবিষ্কার করেছিল, দারুণ ইন্টারেস্টিং জিনিসটা। কীভাবে একটু শুনেলে, একটা গাছে জগদীশ চন্দ্র বসু একটা সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করেছিল যেটার নাম ক্রেস্কোগ্রাফ, কী বললাম, ক্রেস্কোগ্রাফ। সেটা দিয়ে ছোটোখাটো পরিবর্তন, সূক্ষ্ম পরিবর্তন মাপা যেত। দেখ সেই যন্ত্রটার সাহায্যে কী করে মানে সে কী করছিল, একটা শোন মন দিয়ে, একটা সাদা পর্দা টাঙিয়েছে, ঠিক আছে, যেমন সিনেমাতে হয়, মানে সিনেমার পর্দা হয়, সাদা পর্দা বা হোয়াইট বোর্ডের মতো এরকম। তাতে তোরা এক্সরে জিনিস জানো তো, যে শরীরের ভিতরে কী আছে সেটাকে স্ক্যান করে, বা লেজার লাইট টাইপের, তাই তো, ওরকম লাইটকে দিয়েছে যাতে ওই যে লাইটটা গিয়ে পুরো পর্দাতে পড়বে, মানে গাছের ভিতরে যে জিনিসগুলো পর্দাতে গিয়ে পড়বে, বুঝতে পারছি হালকা। তারপরে ওই গাছটাতে পয়জন মানে বিষ দিয়েছে, ঠিক আছে, ওই গাছটাতে কী দিয়েছে, বিষ দিয়েছে, আর ওটাতে লাইট যাচ্ছে যেটা পুরো পর্দাতে পড়ছে। এবার যখন ওই বিষ প্রয়োগ করছে, গাছের মধ্যে যে পরিবর্তন, ওই যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র দিয়ে কী হয়, গাছের পরিবর্তন মাপা যায়, যে গাছকে বিষ দিলে কেমন সে রিয়েক্ট করে, গাছকে ঠান্ডা দিলে সে কেমন রিয়েক্ট করে, গাছকে গরম দিলে সে কেমন রিয়েক্ট করে, তার বৃদ্ধি কমে যায় না একই রয়ে যায়, না কোন জিনিসটা দিলে বৃদ্ধি বেড়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো মেপেছিল, যে এইভাবে বোঝা যায় যে তারও তাহলে প্রাণ আছে, তাকেও গরম দিলে বা বিষ দিলে সে যন্ত্রণা পায়, ঠিক আছে। যে যখন সে বিষ দিয়েছে, পয়জন দিয়েছে, দেখা যাচ্ছে গাছের ভিতরে কীরকম পরিবর্তন হচ্ছে, যেরকম মানুষের শরীরে হয়, মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে বিষ পড়লে যেরকম হয় শরীরের পরিবর্তন, কোষগুলো মানে মরা শুরু হয়, এরকম হয় তো সেরকমই গাছের মধ্যেও যে কোষগুলো আছে সেগুলোও আস্তে আস্তে ওরকম রিয়েক্ট করতেছে, আর সেটা সে পুরো সবার সামনে ভিজুয়ালাইজ মানে পুরো পর্দাতে দেখাচ্ছে, বুঝতে পারছো তো, তাও মানে 100 বছর আগে। তো এই হচ্ছে জগদীশ চন্দ্র বসুর, মানে 100-এরও বেশি বছর আগে। তো এই হচ্ছে যে জগদীশ চন্দ্র বসুর ক্রেডিট, ঠিক আছে। দেখ হিস্টোরিক্যালি, ইউনিট 1 দেখ, হিস্টোরিক্যালি মানে ঐতিহাসিকগতভাবে ইন 1895 মানে 1895 খ্রিস্টাব্দে ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, ইন্ডিয়া ছিল ব্রিটিশ শাসনের অধীনে, ইন্ডিয়া মানে ভারত, ওয়াজ মানে ছিল, আন্ডার মানে অধীনে, দ্য ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসন বা ইংরেজদের শাসনের অধীনে ছিল। তো বল ইংরেজরা কত খ্রিস্টাব্দে আমাদের ভারতে প্রায় শাসন করা একটু একটু করে শুরু করেছিল, আর কবে ছেড়ে চলে গেছে, 1947-এ গিয়েছিল সেটা সবাই জানে, বাট আমি জিজ্ঞাসা করতেছি কবে ব্রিটিশরা আস্তে আস্তে করে ভারতে প্রবেশ করছিল বা শাসন করা শুরু করেছিল, সেটা বল। এই দেখ তোরা হচ্ছে ইতিহাস পড়তে হয়, পড়ে নেও, পরীক্ষায় নাম্বার পেয়ে যাও একটু, এটা তোদেরই তো ইতিহাসে সম্ভবত এইটা আছে হয়তো, বা তোদের শেষের দিকে আছে। ব্রিটিশরা কবে এসেছিল ভারতে, তোরা সিপাহী বিদ্রোহ নাম শুনছু? হ্যাঁ আচ্ছা, সিপাহী বিদ্রোহ যখন হয় 1757 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1757 খ্রিস্টাব্দের দিকে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন হচ্ছে যে ইংরেজরা সিরাজউদ্দৌলাদেরকে হারিয়ে টারিয়ে এখানে প্রথম বাংলাতে শাসন করা শুরু করেছিল। এবার ওখান থেকে এবার প্ল্যান করে করে গোটা ভারতে একটু একটু করে তারা শাসন এলাকা বাড়াচ্ছিল, ঠিক আছে। তো ব্রিটিশরা এইভাবে প্রবেশ করেছিল ভারতে, শাসন করা শুরু করেছিল। অবশেষে প্রচুর জায়গায়, প্রায় গোটা ভারতে, কিছু জায়গা বাদে 500 কটা প্রিন্সলি স্টেট বাদে গোটা ভারতেই তারা শাসন করতো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 1947 খ্রিস্টাব্দের দিকে, তারা আস্তে আস্তে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। তো এইটা তাহলে 1895 খ্রিস্টাব্দে তো ওই সময়কালের মধ্যেই, 1895 মানে কি 1757 থেকে 1947-এর মধ্যেই তো, তাহলে ওই সময় ব্রিটিশ রুলের আন্ডারেই নিশ্চয়ই ছিল গোটা ভারত। আর ডিফারেন্ট হিস্ট্রি মেড দ্যাট ইয়ার, দেখ আর ডিফারেন্ট হিস্ট্রি মানে একটা অন্যরকম ইতিহাস ওয়াজ মেড মানে তৈরি করা হয়েছিল। এই যে সেন্টেন্সগুলো সব প্যাসিভ ভয়েসে আছে, এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে আছে। দেখ আর ডিফারেন্ট হিস্ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ আছে, তারপরে ভিত্রি আছে মানে প্যাসিভ ভয়েস। তাহলে আর ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড মানে একটা অন্য ধরনের ইতিহাস তৈরি করা হয়েছিল দ্যাট ইয়ার মানে ওই বছরে, অ্যাট দ্য টাউন হল মানে টাউন হলে ইন ক্যালকাটাতে মানে কলকাতায়। তাহলে কলকাতার টাউন হলে ওই বছর বা ওই সময়কালে একটা অন্যরকম ইতিহাস তৈরি করা হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস। অ্যান ইন্টারেস্টিং মানে কি আগ্রহজনক বা আকর্ষণপূর্ণ। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, ওই শোন,
ডেমনস্ট্রেট মানে কি? ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শনী করা, সবার সামনে তুলে ধরা। আর ডেমনস্ট্রেশন মানে কি? প্রদর্শনী। ঠিক আছে, তাহলে ডেমনস্ট্রেট মানে সবার সামনে দেখানো যে দেখো আমার এটা আছে, ওটাকে বলা হয় কি? ডেমনস্ট্রেট। আর ডেমনস্ট্রেশন এটা হচ্ছে ওইটারই নাউন ফর্ম, যেটার মানে হচ্ছে যে প্রদর্শনী। দেখ, তাহলে একটা আকর্ষণপূর্ণ বা আগ্রহজনক ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী ওয়াজ পারফর্ম কথাটার মানে হচ্ছে দেখানো। ঠিক আছে, সবার সামনে দেখানো হয়েছিল বাই জগদীশ চন্দ্র বোসের দ্বারা। তাহলে এই সেন্টেন্সটাও দেখ প্যাসিভ ভয়েসে আছে, যে অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন এটা সাবজেক্ট, তারপরে ওয়াজ আছে, তারপরে ভিত্রি আছে, তারপরে অবজেক্ট আছে। তাহলে একটা আকর্ষণপূর্ণ বা আশ্চর্যপূর্ণ প্রদর্শনী দেখানো হয়েছিল জগদীশ চন্দ্র বোসের দ্বারা। জগদীশ চন্দ্র বোস কে ছিল? কমা দিয়ে লিখে দিয়েছে, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, যে একজন সহায়ক অধ্যাপক। অ্যাসিস্ট্যান্ট মানে কি? সহায়ক, মানে যে সাহায্য করে। তোদের স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়, তাহলে সেরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজে হয়, যারা প্রফেসরদেরকে সহায়তা করে। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ মানে প্রেসিডেন্সি কলেজের। তাহলে প্রেসিডেন্সি কলেজ কলকাতায় নাম শুনছিস তো? তাহলে সেই কলেজে তিনি সহায়ক অধ্যাপক ছিলেন। কে? জগদীশ চন্দ্র বোস। তিনি এই সময় একটা আকর্ষণপূর্ণ ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী সবার সামনে দেখিয়েছিলেন। এভরিওয়ান ওয়াজ ওভারওয়েট। দেখ, ওভারওয়েট কথাটার মানে তোদের বই কী দিয়েছে? যে ইমপ্রেসড মানে কি? সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। ইমপ্রেস মানে কি বললাম? মুগ্ধ হয়ে যাব। তাহলে এভরিওয়ান ওয়াজ ওভারওয়েট মানে সবাই ছিল মুগ্ধ। ওয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ট্রাভেল মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ঠিক আছে, তোরা বলতে পারো অতিক্রম করা। তাহলে বলতে পারিস যে যখন তিনি হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ট্রাভেল মানে অতিক্রম করেছিল ফ্রম দ্য লেকচার হল মানে লেকচার হল থেকে টু দ্য থার্ড রুম মানে তৃতীয় একটা রুমে অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, যেটা ছিল প্রায় 75 মিটার দূরে। অ্যাওয়ে মানে দূরে, অ্যাবাউট মানে প্রায়। তাহলে যেটা ছিল প্রায় 75 মিটার দূরে সেই তৃতীয় কক্ষকে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা গিয়েছিল। দেখ, এইটা ধর লেকচার হল। এবার এরপরে তিনটা আরও রুম আছে, যেটা লেকচার হল অনেক বড় বড় হয়, তো তাহলে তিনটা রুম মানে 75 মিটার হয়ে যাবে প্রায়। ধর মানে তোদের স্কুলের যেরকম রুমগুলো অনেক বড় বড়, তো এরকম একটা রুম, দুটো রুম, তিনটা রুম। এবার ওই একটা রুম থেকে 3 নম্বর রুম পর্যন্ত অত দূর দেওয়াল ভেদ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আসতেছে। ওটা প্রথম কে সবার সামনে করে দেখিয়েছিল? জগদীশ চন্দ্র বোস। দেখ, তাহলে বলছে যে এইটা দেখে সবাই কি ছিল? মুগ্ধ ছিল, যে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ অতিক্রম করেছিল লেকচার হল থেকে একটা তৃতীয় রুমে, যেটা ছিল প্রায় 75 মিটার দূরে। দিস ওয়েভস মানে এই যে তরঙ্গগুলো, ওয়েভ মানে কি? তরঙ্গ। পাস্ট থ্রু, পাস মানে অতিক্রম করা। তাহলে এই তরঙ্গগুলো, দিস মানে এইগুলো, তাহলে এই তরঙ্গগুলো পাস্ট মানে অতিক্রম করেছিল, থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু মানে কি? মধ্য দিয়ে। তাহলে এই তরঙ্গগুলো অতিক্রম করেছিল মধ্য দিয়ে 3 সলিড ওয়ালস। 3 মানে 3, সলিড ওয়ালস মানে কঠিন দেওয়াল, ওয়াল মানে দেওয়াল। তাহলে 3টা কঠিন মানে পুরো শক্ত শক্ত দেওয়াল, তাকে ভেদ করে এই তরঙ্গগুলো পাস করেছিল, অতিক্রম করেছিল। তাহলে দেওয়াল ভেদ করে তরঙ্গ যাচ্ছে, বুঝতে পারতেছ কতটা পাওয়ারফুল। দিস ওয়াজ, দেখ বলছে দিস ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়াল, সেটা বললাম যে এই তরঙ্গগুলো 3টে পুরো কঠিন দেওয়াল ভেদ করে গিয়েছিল। দিস ওয়াজ আর রিমার্কেবল। দিস মানে এটা, ওয়াজ মানে ছিল, আর রিমার্কেবল মানে কি? রিমার্কেবল মানে দেখ লেখা আছে অসাধারণ বা লক্ষণীয়। ঠিক আছে, রিমার্কেবল মানে যেটা আগে কখনো দেখা যায়নি, তো সেই রকম একটা জিনিস হচ্ছে এটা ছিল। তাহলে দিস ওয়াজ রিমার্কেবল মানে এটা ছিল একটা অসাধারণ বা লক্ষণীয় অ্যান্ড পাথ ব্রেকিং। এই যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছিস, পাথ ব্রেকিং মানে কি? পাথ ব্রেকিং মানে হচ্ছে যে অভিনব বা নতুন কিছু একটা। আচ্ছা দেখ, পাথ মানে রাস্তা, আর ব্রেক মানে কি রে? ভাঙা। তাহলে পাথ ব্রেকিং মানে কি? রাস্তা ভাঙা না। কীরকম? সাধারণত মানুষ যেই পথ ধরে হাঁটতেছে, আমি যদি একটা নতুন পথ আবিষ্কার করি, সেটাকে বলা হয় পাথ ব্রেকিং। আচ্ছা দেখ, পাথ ব্রেকিং মানে তাহলে কি বললাম? অভিনব মানে নতুন কিছু একটা। আমি যেই পথে সবাই হাঁটতেছে, আমি যদি সেই পথ থেকে বেঁকে গিয়ে অন্য একটা রাস্তা তৈরি করি, সেটাকে বলা হয় পাথ ব্রেকিং, বা নতুন একটা রাস্তা বা নতুন একটা উপায়, তো এটাকে পাথ ব্রেকিং বলে। তাহলে এই যে কাজটা ছিল, এই যে তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে মানে 75 মিটার দূরে তৃতীয় রুমের দেওয়ালের মধ্য দিয়ে পাঠিয়ে দেখালেন সবার সামনে, এটা ছিল একটা রিমার্কেবল মানে অসাধারণ
আর পাথ ব্রেকিং মানে অভিনব, ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে কি ঘটনা, ইনসিডেন্ট মানে কি বললাম ঘটনা, হুইচ মানে যেটি, পেভড, পেভ মানে কি জানিস রাস্তা তৈরি করে দেওয়া, পেভ মানে কি রাস্তা তৈরি করে দেওয়া, তাহলে যেটি রাস্তা তৈরি করে দিয়েছিল, দ্য ওয়ে মানে উপায়, তাহলে যেটা রাস্তা তৈরি করে দিয়েছিল উপায়ের ফর ফিউচার রিসার্চ মানে ভবিষ্যতের গবেষণার জন্য, তাহলে ভবিষ্যতের গবেষণার জন্য নতুন নতুন রাস্তা তৈরি করে দিয়েছিল জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কার। বুঝতে পারছিস, জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কার নতুন গবেষণার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল। অল ওভার দ্য ওয়ার্ল্ড, ভারতে নয় বরং অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে গোটা বিশ্ব জুড়ে, তাহলে গোটা বিশ্ব জুড়ে এই যে আবিষ্কার নতুন গবেষণার রাস্তা বা উপায় তৈরি করে দিয়েছিল। বর্ন অন 13th নভেম্বর 80, যেমন আমরা ফার্স্ট সেকেন্ড এনডি, সেকেন্ড দুয়ের পর এনডি বলি তো সেরকম 30 নভেম্বর 1858 মানে 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর অ্যাট বিক্রমপুর নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। দেখ জগদীশচন্দ্র বসু এই যে কাজটা করেছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটা কত খ্রিস্টাব্দে 1895, কিন্তু তিনি জন্মেছিলেন কবে 1858 খ্রিস্টাব্দে, তাহলে কত বছর বয়সে তিনি এই কাজটা করেছিলেন বল, দেখ চুপ 37, দেখ তাহলে 1858 আর ওদিকে 95 মানে 95 আছে তো, তাহলে 5 আর এর পাশে 2 গেলে 60 হবে, 7 আর ওর পাশে 30, তাহলে টোটাল 37 হলো, তাহলে 37 বছর বয়সে তিনি হচ্ছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবার সামনে করে মানে দেখিয়েছিলেন, ডেমনস্ট্রেট করেছিলেন। দেখ বর্ন অন 13 নভেম্বর 1858 মানে 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর তিনি জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? অ্যাট বিক্রমপুরে। এবার ব্র্যাকেটে লেখা আছে যে বিক্রমপুর জায়গাটা কোথায়, এটা হচ্ছে নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, মানে মুন্সিগঞ্জ নামের একটা জেলা আছে, কোথাকার অফ বাংলাদেশের। তাহলে তিনি জেসি বোস আসলে জন্মেছিলেন বর্তমানে বাংলাদেশ এরিয়াতে, ঠিক আছে। জগদীশচন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, তাহলে জগদীশচন্দ্র বোস একজন মানুষ ছিলেন কিরকম মানুষ ছিলেন? অফ ডাইভার্স ট্যালেন্টস, ডাইভার্স মানে কি বিভিন্ন ধরনের, ডাইভার্স মানে দেখ তোদের বইয়ে কী দেওয়া আছে, অফ ভেরিয়াস কাইন্ডস মানে বিভিন্ন ধরনের, তাহলে তার মধ্যে বিভিন্ন ধরনের কি ছিল? ট্যালেন্ট ছিল। ট্যালেন্ট মানে কি? গুণ ছিল। হ্যাঁ দেখ বলছে জগদীশচন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, জগদীশচন্দ্র বসু একজন মানুষ ছিলেন কী ধরনের মানুষ? অফ ডাইভার্স ট্যালেন্টস মানে বিভিন্ন ধরনের গুণ তার মধ্যে ছিল। ডাইভার্স মানে কি? ভেরিয়াস কাইন্ডস অফ, যে বিভিন্ন ধরনের, আর ট্যালেন্ট মানে জানিস গুণ, তাহলে অনেক রকম গুণ তার মধ্যে ছিল। তিনি কে ছিলেন? ফিজিসিস্ট মানে যিনি ফিজিক্স নিয়ে রিসার্চ করেন। ফিজিক্স মানে কি? ভৌতবিজ্ঞানের একটা অংশ। তোরা যেখানে বল এইসব পড়ু, মাধ্যাকর্ষণ শক্তি এইসব পড়ু, তো ওগুলো হচ্ছে ফিজিক্সের পার্ট, আর যেগুলো হচ্ছে যে তোরা পরমাণু পড়ু ওগুলো হচ্ছে কেমিস্ট্রি। ওকে, তাহলে তিনি ফিজিক্স নিয়ে গবেষণা করতেন, তাই জন্য তাকে একজন ফিজিসিস্ট বলা হয়। বায়োলজিস্ট মানে বায়োলজি অনেক মানে ভাগ আছে অনেক, যেমন গাছেদের নিয়ে ওটা বোটানি বলে, প্রাণীবিদ্যাকে জুওলজি বলে, মানব শরীরকে নিয়ে পড়লে সেটাকে ফিজিওলজি বলে। তো এই সবগুলোকে জয়েন করলে 11-12 বায়োলজি বলে, যেটাকে তোরা এখন জীবনবিজ্ঞান বল। তো তিনি একজন বায়োলজিস্টও ছিলেন, বোটানিস্ট মানে উদ্ভিদবিদ, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটার মানে কি? এছাড়াও। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? এছাড়াও। আর রাইটার মানে একজন লেখক অফ সায়েন্স ফিকশন মানে কি? কল্পবিজ্ঞান। আচ্ছা, কল্পবিজ্ঞান মানে জানিস? দেখ তোরা, আমি তোদেরকে পড়াইছিলাম কিনা জানি নি, তোদের শিক্ষার একটা গল্প ছিল যে চাঁদ থেকে হচ্ছে মানুষরা এসেছিল পৃথিবীতে, চাঁদ থেকে এখানে এসছে, তারা এসে একটা ছেলে চাঁদ থেকে এখানে ঘুরতে এসেছিলো, এখানে সব সে এসে বলতেছে মানুষের কাছে এখানে তো প্রচুর জল, আমাদের সেখানে যারা জল ব্যবহার করে তাদেরকে বড় লোক বলে মানা হয়। তো ওইগুলো সায়েন্স ফিকশন, যে আজ থেকে হয়তো 500 বছর পরে ওরকম সত্যিই হতে পারে। হ্যাঁ, তো তাহলে আজকে দেখ মঙ্গলে যাওয়ার মানুষ চেষ্টা করতেছে, আজ থেকে 500 বছর পরে এরকম হতেই পারে যে মঙ্গল থেকে পৃথিবীতে ছেলে মেয়ে আসবে ঘুরতে, তাহলে ওটাকে সায়েন্স ফিকশন বলা হয়। আচ্ছা দেখ আরও সায়েন্স ফিকশন গল্প কীরকম, যেমন এই রোবটের গল্পগুলো। আজ থেকে হচ্ছে 40 বছর 30 বছর আগে মনে করা হতো যে রোবট আসবে মানুষকে সরিয়ে দেবে, আজকে দেখ এআই চলে এসছে, ঠিক আছে। মনে হচ্ছে যে ওগুলো সত্যি হতে চলছে আস্তে আস্তে। তো যাই হোক, এইগুলো হচ্ছে সায়েন্স ফিকশন। কল্পবিজ্ঞান মানে কি? সায়েন্স ফিকশন মানে আজকে যেটা হয়নি কিন্তু আমি কল্পনা করতেছি আজ থেকে কয়েকশো বছর বা কয়েক দশক পর হবে, ঠিক আছে। বিজ্ঞান যেইভাবে এগাচ্ছে হবে, তো সেই নিয়ে আমি একটা গল্প লিখতেছি। যেমন একটা তোদের ইন্টারস্টেলার নামে একটা মুভি আছে খুব সুন্দর, যে আজ মানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষরা হচ্ছে অন্য গ্রহের খোঁজে যাবে, যে অন্য কোন গ্রহে বাঁচা যায়, ঠিক আছে।
তাহলে ওই সেই গ্রহেতে খোঁজার জন্য মানুষ হচ্ছে যে অন্য গ্রহে গ্রহে ঘুরে বেড়াচ্ছে, যে পৃথিবীর থেকে সরে গিয়ে মানে পৃথিবী থেকে ছেড়ে চলে গেলে কোন গ্রহে গিয়ে বাঁচা যায়। তাহলে এগুলো হচ্ছে সায়েন্স ফিকশন, এগুলো তো এখনও হয়নি। তাহলে তিনি একজন লেখকও ছিলেন সায়েন্স ফিকশানের। হিজ ফাদার মানে তার বাবা ভগবান চন্দ্র বোস, তার বাবাকে ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ ব্রাহ্ম সমাজ। তোরা ইতিহাসে ব্রাহ্ম সমাজের নাম পড়বি, ব্রাহ্ম সমাজ একটা সংগঠন, তিনি তার লিডার ছিলেন। লিডার মানে কি, নেতা বলতে পারো বা দলনেতা বলতে পারো। তাহলে তিনি তার নেতা ছিলেন সেই ব্রাহ্ম সমাজের। হি ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। দেখ, তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তোরা WBCS এক্সাম হয় জানো তো, যে এই যারা বিডিও অফিসার হয় এরা যেই পরীক্ষা দিয়ে বিডিও অফিসার হয়েছে এটাকে WBCS এক্সাম বলে আমাদের রাজ্যে। তো এরকম এক্সাম পাস করে তোরা ডেপুটি ম্যাজিস্ট্রেট হতে পারো, বা উপর লেভেলে যদি কেন্দ্র সরকারের পরীক্ষা দেও UPSC, তাহলে IAS IPS এইসব হয়। তো তিনি হচ্ছে তার বাবা, হি ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট, মানে তার বাবা ছিলেন কি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মানে ওরকম একজন অফিসার, বিডিও অফিসার মতো, ইন ফরিদপুর, মানে ফরিদপুর নামের একটা জায়গাতে। ফরিদপুর জায়গাটা কোথায় দেখ, বলছে বর্ধমান। এই যে বানানটা লেখা আছে এটা বর্ধমান আমরা বাংলায় বলি, ঠিক আছে? ইংলিশে বুর্ধমান বলে, বাট বাংলাতে বর্ধমান বলি আমরা। অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গায়। একটা অফিসার কখনো এক জায়গাতে সারা জীবন কাটায়নি, বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হতে থাকে। তো তিনি মেনলি ফরিদপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করেছেন অনেক দিন ধরে, বাট এছাড়াও তিনি অন্যান্য জায়গাতেও ডেপুটি ম্যাজিস্ট্রেট বা অন্যান্য অফিসারের কাজ করেছেন। জগদীশ চন্দ্রস এডুকেশন, এই উচ্চারণটা না এডুকেশন নয়, এডুকেশন, ওকে? তাহলে জগদীশ চন্দ্রস এডুকেশন মানে জগদীশ চন্দ্রর শিক্ষা স্টার্টেড মানে শুরু হয়েছিল ইন আ ভার্নাকুলার স্কুল, মানে একটা মাতৃভাষার স্কুলে। ভার্নাকুলার কথাটার মানে হচ্ছে মাতৃভাষা, আর স্কুল মানে জানিস স্কুল। তাহলে মাতৃভাষার একটা স্কুলে জগদীশ চন্দ্র বসুর শিক্ষা শুরু হয়েছিল। তোরা ইংলিশ মিডিয়ামে পড়িস না বাংলা মিডিয়ামে? তাহলে তোরা ভার্নাকুলার স্কুলে পড়িস, বুঝতে পারছিস? তাহলে জগদীশ চন্দ্র বসুও তোদের মতো বাংলা মিডিয়ামেই পড়েছে, তোর আমার মতো বাংলা মিডিয়ামে পড়েছে। আচ্ছা দেখ, বিকজ তিনি দেখ তার বাবা কে ছিলেন একজন বড় অফিসার। আজকের দিনে হচ্ছে যে 25,000 30,000 টাকা ইনকাম করে, ফুলের কাজ করে, তাদের ছেলেমেয়েরাও ইংলিশ মিডিয়ামে পড়তেছে, হ্যাঁ কি না? কিন্তু তখনকার সময় তখন হচ্ছে যে তার বাবা একজন অফিসার, তিনি তা সত্ত্বেও তার এতটুকু ক্ষমতা ছিল যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর, বাট তিনি পাঠাননি। তিনি কোথায় পাঠিয়েছিলেন? বাংলা মিডিয়ামে। কেন পাঠিয়েছিলেন বাংলা মিডিয়ামে তার ছেলেকে পড়তে, সেটা এখানে বলছে। দেখ, যে জগদীশ চন্দ্র বসুর শিক্ষা একটা মাতৃভাষা স্কুলে শুরু হয়েছিল। কারণ কারণ হিজ ফাদার বিলিভড, কারণ তার বাবা বিশ্বাস করতো দ্যাট ওয়ান মাস্ট নো। আচ্ছা, তোরা মাস্ট মডেল ভার্ব পড়ছিস, মাস্ট মানে কি অবশ্যই। তার বাবা বিশ্বাস করতো যে ওয়ান মানে একজনের, মাস্ট মানে অবশ্যই, নো মানে জানা। তাহলে একজনের অবশ্যই জানা দরকার ওয়ান্স মাদার টাং, মানে একজনের মাতৃভাষা। মানে জগদীশ চন্দ্র বসুর বাবা বিশ্বাস করতেন যে একটা মানুষের অবশ্যই উচিত তার মাতৃভাষাটাকে জানা। এখনকার দিনে তথাকথিত কিছু শিক্ষিত লোক তারা ভাবে যে বাংলা জেনে কী হবে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে ছেলেমেয়েরা ইংলিশ বলবে শুধু, মানে বাংলা না জানলেও হবে। তারা এটাকে আবার গর্ব অনুভব করে, আমাদের ছেলে তো অতটাও বাংলা পারে না ঠিকঠাক, কিন্তু ইংলিশটা বেশ ভালো পারে, ঠিক আছে? ওটা তারা বেশ গর্ব অনুভব করে যে আমাদের ছেলে বাংলা পারেনি। কিন্তু ওটা লজ্জার বিষয় যে সে তার মাতৃভাষাটাও জানেনি, তার মানে তার মা বাবা হিসাবেই ফেল করে গেছে, যে তুমি তার নিজের ভাষাটাই শেখাতে পারো না, তাই তো? দেখ, জগদীশ চন্দ্র বসুর বাবা কি বিশ্বাস করতেন যে একজন মানুষের অবশ্যই তার মাতৃভাষাটা শেখা উচিত বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, মানে অন্য কোনো ভাষা শেখার আগে। বিফোর মানে আগে, লার্নিং এটা একটা জেরান্ট, লার্ন মানে শেখা, লার্নিং মানে শেখা এটা জেরান্ট। তাহলে বলছে বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, মানে অন্য কোনো ভাষা শেখার আগে। বিসাইডস ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপল, মানে এছাড়াও, বিসাইডস মানে এছাড়াও, ঠিক আছে? যে বলছে এছাড়াও বা পাশাপাশি, যে পাশাপাশি ওয়ান শুড নো একজনের জানা উচিত, শুড মানে উচিত, তো তাহলে একজনের জানা উচিত ওয়ান্স ওন পিপল একজনের নিজেদের মানুষজনকে। আচ্ছা, তুই বাঙালি কালচার, বাঙালির কেমন খাওয়া দাওয়ার, বাঙালির কেমন পোশাক, সেসব কিছুই জানিস নি, মানুষ এখানে কেমন দিন কাটায় তোর কিছুই জানা নেই, তাহলে তুই কখনো নিজের পরিচয় বাঙালি হিসাবে দিতে পারবি কি? তাহলে এই জন্যে জগদীশ জেসি বোসের বাবা বিশ্বাস করতেন যে একজন মানুষের অবশ্যই তার মাতৃভাষা শেখা উচিত অন্য ভাষা শেখার আগে, আর এছাড়াও তার নিজেদের মানুষ, অর্থাৎ সে যেই এলাকাতে আছে সেই এলাকার মানুষকে তার চেনা উচিত। ওকে, এটা তার বাবা বিশ্বাস করতেন। এতটা পড়া থাকবে।